এডু হেল্পারে সবাইকে আবারও স্বাগতম। আজকে বিবর্তনের কতগুলো প্রমাণ নিয়ে কথা বলবো। আশা করছি এই বিবর্তন সপক্ষে যে প্রমাণগুলো আছে সেটা দুইটা ক্লাসে তোমাকে শিখিয়ে দিতে পারবো। সবাই পুরো ক্লাসটা উপভোগ করবে এবং ক্লাস শেষে যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্টস বক্সে প্রশ্ন করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিবর্তনের সপক্ষে প্রমাণসমূহ নিয়ে কথা বলবো এবং আজকের ক্লাসে বিবর্তনের যে প্রমাণগুলো আছে মূলত অঙ্গসংস্থানিক প্রমাণ, ভ্রূণতত্ত্বীয় প্রমাণ, জীবাশ্মগত প্রমাণ, শ্রেণীবিন্যাসগত প্রমাণ, শারীরবৃত্তীয় প্রমাণ, কোষতাত্ত্বিক, জিনতাত্ত্বিক এবং ভৌগোলিক প্রমাণ, এই 8টা প্রমাণ নিয়ে আমরা কথা বলবো। এই 8টি টপিকসের আলোকে আমরা ফাইনালি বলতে পারবো যে বিবর্তন আসলে লজিক্যালি বা বিজ্ঞান যেহেতু কোনো উদাহরণ ছাড়া, কোনো প্রমাণ ছাড়া বিশ্বাস করার কিছু নেই, বা বিজ্ঞান কোনো লজিক এবং তথ্য উপাত্ত ছাড়া কোনো কিছু বলতে চায় না বা বলে না, সুতরাং বিবর্তনকে আমরা এই শিরোনামগুলোর আলোকে বা এই জায়গাগুলো থেকে প্রমাণ করতে পারবো। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, বিশ্লেষণধর্মী অ্যান্সার তোমাকে লিখতে হবে, উচ্চতর দক্ষতা লেভেলের কোশ্চেন এখান থেকে আসতে পারে। সুতরাং তুমি এই জায়গাটা যদি একটু রিডিং পড়ো, আর বেসিক আলোচনাগুলো বিভিন্ন চ্যাপ্টারে আলোচনা করা হবে, যেমন প্রথম অধ্যায়ের অঙ্গসংস্থানিক বা শ্রেণীবিন্যাসগত ব্যাপারটা যেটা জুলজির প্রথম অধ্যায়ের সাথে সম্পর্কিত বা অন্যান্য অধ্যায়গুলো সাথে রিলেটেড, যেমন শারীরবৃত্তীয় হিউম্যান বডির সাথে সম্পর্কিত, যখন ওই অধ্যায়টা পড়বা আরও ভালো এটাকে বুঝবা। ভৌগোলিক প্রমাণ তুমি বোটানি 12 অধ্যায়ে পড়েছো, সুতরাং ওই অধ্যায়টা যদি পড়া থাকে তাহলে তুমি ওখানকার ওই বিষয়টা এখানে চলে আসবে। সুতরাং কোষতাত্ত্বিক প্রমাণ বোটানির 2য় অধ্যায় সাথে সম্পর্কিত। সুতরাং আমার মনে হয় না খুব একটা কঠিন হবে তোমার জন্য বোঝার, যদি ক্লাসটা একটু মনোযোগ দিয়ে তুমি শোনো তাহলে হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তো যেটা বারবার তোমাদেরকে বলি, যে কোনো ধরনের যদি কোশ্চেন তোমার মাথায় আসে বা আমার ইনফরমেশনের সাথে তোমার ইনফরমেশন ম্যাচ করছে না, তুমি অন্য একটা বইতে ভিন্ন ধরনের তথ্য পেয়েছো, অনেকগুলো বই আছে, আমি প্রায় তোমাকে যে ব্যাখ্যাগুলো দিই সেটা 2-3টা বইকে খুঁজে আমি এই জিস্ট তথ্যগুলো বলি। হয়তো বা তোমার সামনে আমি একটা নোট বা একটা পেজ শো করছি, কিন্তু আমি তোমাকে কিন্তু ব্যাখ্যা দেওয়ার সময় এই পেজের বা এই জায়গাকার তথ্যটা বলি না, তোমাকে আমি বিভিন্ন বই থেকে প্রাপ্ত তথ্যর একটা সামারি বলি। সুতরাং তোমার যদি মনে হয় যে না স্যার এই সামারির থেকে এটা আরও ভালো বা এই জায়গাটা আমার আরও ক্লিয়ার হওয়া প্রয়োজন, তুমি কমেন্টস করতে পারো, লিখতে পারো, আমাকে লিখো, জানাও আমাকে, আমি চেষ্টা করব তোমার ওই জানার আগ্রহকে ফুলফিল করার জন্য এবং তোমার অ্যান্সারগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। ওকে, তাহলে আমরা প্রথমটা শুরু করি, সেটা হচ্ছে অঙ্গসংস্থানিক প্রমাণসমূহ। অঙ্গসংস্থানিক ব্যাপারটা তুমি 9-10-এ পড়েছো, মরফোলজি, এক্সটার্নাল এবং ইন্টারনাল মরফোলজি, এই জাতীয় ওয়ার্ডগুলো তুমি পড়ে আসছো। তো অঙ্গসংস্থানিক প্রমাণের মধ্যে এখানে ইম্পর্টেন্ট যে প্রমাণটা হাজির করা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন পর্বের অন্তর্গত, বা এখানে শ্রেণী দেখানো হচ্ছে, যেটা কর্ডাটা পর্বের বিভিন্ন শ্রেণীর অন্তর্গত হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যার মাধ্যমে একটা প্রমাণ দেখানো হয়েছে যে একটা সরল অঙ্গ বিবর্তনের মাধ্যমে, কালের বিবর্তনে সেই অঙ্গটা কিভাবে জটিল থেকে জটিলতর হচ্ছে, এটাই তো বিবর্তন। এবং সেটা বংশগতীয় সঞ্চারণকে সাপোর্ট করে, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা জিনের মাধ্যমে সঞ্চারিত হচ্ছে, এই জিনিসটাকে আমরা এখন ব্যাখ্যা করব অঙ্গসংস্থানিক প্রমাণের ক্ষেত্রে। দেখো প্রথম ছবিটা তুমি খেয়াল করো, মাছের ক্ষেত্রে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 2টা, একটা হচ্ছে অলিন্দ বা অ্যাট্রিয়াম, আর একটা হচ্ছে ভেন্ট্রিকল বা নিলয়। সেক্ষেত্রে উভয়চর প্রাণীদের ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে যে অ্যাট্রিয়ামের সংখ্যা বেড়ে যাচ্ছে একটা, আর ভেন্ট্রিকল একটাই থাকছে, তার মানে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ পাচ্ছি আমরা 3টা। আবার সরীসৃপের ক্ষেত্রে সেটা দেখা যায় যে অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠে বিভক্ত, অলিন্দটা সম্পূর্ণ 2টা প্রকোষ্ঠে বিভক্ত হলেও নিলয়টা কিন্তু সম্পূর্ণ 2টা প্রকোষ্ঠে বিভক্ত হয়নি, যার ফলে অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড পাওয়া যাচ্ছে। ব্যতিক্রম হিসাবে তুমি কুমিরের কথা বলতে পারো, কুমির সরীসৃপ হওয়া সত্ত্বেও তার সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড পাওয়া যায়। ফাইনালি পাখি এবং স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে দেখো একবারে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড পাওয়া যাচ্ছে, 2টি অলিন্দ বা অ্যাট্রিয়াম
আর দুইটি নিলয় বা ভেন্ট্রিকল পাওয়া যাচ্ছে। তাহলে দেখো এই উভয়চর থেকে শুরু করে যত আমরা সামনের দিকে আগাচ্ছি, পাখি বা স্তন্যপায়ীর দিকে আগাচ্ছি, ক্লাস অনুযায়ী ভার্টিব্রাটা উপপর্বের ক্লাসগুলোকে নিয়ে যদি আমরা একটু ধরে ধরে যেটা প্রথম অধ্যায়ে পড়েছিলাম ওইটা যদি তোমার শেখা থাকে, জানা থাকে, তাহলে তুমি নিজেই বুঝতে পারবা যে কিভাবে এই বিবর্তনটা হচ্ছে। হৃৎপিণ্ডের মাঝে প্রকোষ্ঠ সংখ্যা বেড়ে যাচ্ছে, রক্ত সংবহনতন্ত্রের জটিল থেকে জটিলতর হতে থাকছে। তাহলে এটা একটা অঙ্গসংস্থানিক প্রমাণ হিসাবে তোমার বইতে বিবর্তনের এই পাঠে আলোচনা করা আছে, মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যার তারতম্যের এই ব্যাপারটা। আশা করছি বুঝতে পেরেছ। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রেনের সাইজ নিয়ে এবং ব্রেনের বাকি অংশগুলো নিয়ে কথা বলবো। তোমরা জানো যে ব্রেন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অংশ এবং প্রতিটা প্রাণেরই ব্রেইন থাকে। আমরা যদি কর্ডাটা পর্বের, ভার্টিব্রাটা উপপর্বের শ্রেণীগুলো নিয়ে কথা বলি, যেমন এখানে অস্থিময় মাছ অ্যাক্টিনোপটেরিজি বা সার্কোপটেরিজিকে বোঝানো হচ্ছে, তারপরে হচ্ছে অ্যামফিবিয়া, তারপরে হচ্ছে রেপ্টালিয়া, এভিস এবং ম্যামাল। তাহলে এই শ্রেণীতে মাছ থেকে শুরু করে স্তন্যপায়ী প্রাণী পর্যন্ত যদি আমরা আগাই তাহলে দেখতে পাবো যে ব্রেনের সাইজ আস্তে আস্তে বড় হচ্ছে। অর্থাৎ এখানে সেরেব্রাল হেমিস্ফেয়ার যেটাকে বলি বা সেরেব্রাম বলি, দুইটা খণ্ডে বিভক্ত থাকে বলে সেরেব্রাল হেমিস্ফেয়ার বলা হয়। দেখো স্তন্যপায়ী প্রাণীতে এটা প্রায় 80%। ব্রেনের যতগুলো অংশ থাকে তার মধ্যে 80%ই হচ্ছে এই সেরেব্রাল হেমিস্ফেয়ার। পাখি থেকে শুরু করে যত তুমি নিচের দিকে আগাবা মাছের দিকে, তত দেখতে পাচ্ছ যে ব্রেনের সবথেকে গুরুত্বপূর্ণ টুপির মতো ওই অংশটি সেরেব্রাল হেমিস্ফেয়ারের পরিমাণ কম। এই কারণে যত আমরা মাছ থেকে সামনের দিকে আগাবো, অর্থাৎ মাছ থেকে উভয়চর, উভয়চর থেকে সরীসৃপ, সরীসৃপ থেকে পাখি, পাখি থেকে স্তন্যপায়ী প্রাণী, তত এদের ব্রেনের সেরেব্রালের পরিমাণটা বাড়বে এবং বাড়ার সাথে সাথে এদের বুদ্ধিমত্তারও উন্নত থেকে উন্নততর হচ্ছে এবং জটিল থেকে জটিলতর হচ্ছে এদের নার্ভাস সিস্টেম, তার একটা প্রমাণ পাবো। তাহলে এখানে দেখো এই যে অলফ্যাক্টরি, সেরেব্রাম, অপটিক লোব, সেরেবেলাম, মেডুলা, স্নায়ুরজ্জু, ব্রেনের বিভিন্ন পার্টকে প্রদর্শন করা হচ্ছে, 1, 2, 3, 4, 5, 6 এইভাবে মার্কিং করা হচ্ছে। সবগুলোরই কিন্তু উন্নয়ন ঘটছে। আর আমরা হোমোসেপিয়েন্স কিন্তু এই সেরেব্রামের কারণে, এই জন্য এটাকে আমরা একটু বেশি করে ব্যাখ্যা করলাম। এইটাই আমাদের ব্রেনে 80% থাকে বলে এইটা আমরা বেশি উন্নত। আমাদের হিংসা, আমাদের স্মৃতি, আমাদের বুদ্ধি, বিবেক, লজ্জা, স্মৃতি, এই জাতীয় জিনিসগুলো আমাদের মাঝে খুব প্রকটভাবে দেখা দেয় এবং আমরা এই জন্যই হচ্ছে বুদ্ধিমান। আশা করছি বুঝতে পেরেছ যে কিভাবে মেরুদণ্ডী প্রাণীর ব্রেনের বিকাশটা ঘটে এবং এখানে কী ধরনের বিবর্তন ঘটে। এবং এই বিবর্তনটা বলছি এই কারণে, এটা অভিযোজন না, এটা বিবর্তন বলছি এই কারণে, কারণ এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে এই তথ্যটা সঞ্চারিত হতে পারে। যদি না হতো তাহলে আমরা অভিযোজন বলতাম। যেহেতু এখন যত স্তন্যপায়ী প্রাণীর বাচ্চা জন্মগ্রহণ করবে তাদের ব্রেনের 80%ই থাকবে সেরিব্রাম, সুতরাং এটা বিবর্তন হয়ে গেছে। মাছের ক্ষেত্রে ব্রেনটা একই রকম থাকবে, সুতরাং এইটাকে আমরা বিবর্তন হিসাবে আলোচনা করতে পারি। পরের যেটা নিয়ে কথা বলবো খুব ইম্পর্টেন্ট, রিসেন্ট বোর্ড এক্সামগুলোতে এই কোশ্চেনটা আসছে, জ্ঞান অনুধাবন হিসাবে এটাকে মার্ক করা হয়। সেটা হচ্ছে হোমোলোগাস বা সমসংস্থ বা অ্যানালোগাস বা সমবৃত্তি অঙ্গ। এই দুটার ডেফিনেশনটাও বোঝা যেমন জরুরি, সংজ্ঞা বা ডেফিনেশনের পাশাপাশি আমি চাইবো যে তোমরা অবশ্যই উদাহরণ দিয়ে এই জিনিসটাকে মনে রাখো। প্রথমে আমি এখানে কতগুলো অঙ্গ তোমাকে প্রদর্শন করছি। ছবির নিচের অংশটা তুমি দেখতে থাকো। মানুষের হাত, বিড়ালের পা, তিমির ফ্লিপার অর্থাৎ যেটা দিয়ে সে সাঁতার কাটে, এবং বাদুড়ের ডানা। তুমি এই অঙ্গগুলোকে যদি তুমি দেখতে থাকো তাহলে দেখলে তোমার মনে হবে যে এই অঙ্গগুলোর অভ্যন্তরীণ গঠন এবং এইগুলোর উৎপত্তির একই জায়গা থেকে। অর্থাৎ তুমি তিমির ফ্লিপারও যদি দেখো সেখানে ফ্যালাঞ্জেস, হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল বা অন্যান্য অঙ্গগুলোও কিন্তু এখানে বিদ্যমান আছে। বাদুড়ের ক্ষেত্রেও কিন্তু তাই। তাহলে পাখির ডানা, বাদুড়ের ডানা বা তিমি বা সিল মাছের ফ্লিপার, ঘোড়ার পা বা মানুষের হাত, এগুলো সবই একই ধরনের অঙ্গ যেগুলোর উৎপত্তি এবং অভ্যন্তরীণ গঠন কিন্তু একই রকম। তাহলে এই ধরনের অঙ্গগুলোকে আমরা বলি হোমোলোগাস অর্গান বা সমসংস্থ অঙ্গ।
এটা খুব গুরুত্বপূর্ণ একটি নোট। এটা কিন্তু বিবর্তনকে সাপোর্ট করে এবং এরা সবাই কিন্তু স্তন্যপায়ী প্রাণী হওয়া সত্ত্বেও অভিযোজনিক বিচ্ছুরণের কারণে এক একটা প্রাণী এক একটা পরিবেশে বা এক একটা আবাসস্থলে অভিযোজিত হয়েছে। বোঝাতেই পারছি। তিমি স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও পানিতে চলে গেছে, বাদুড় স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও গাছে চলে গেছে, বিড়াল স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও হয়তো বা সে বন্য পরিবেশে টিকে থাকে, আর আমরা তো মানুষ। তাহলে এই সমস্ত অঙ্গের আমরা প্রমাণ বলে ফেললাম। এখন আমরা যেটা শিখব সমবৃত্তি অঙ্গ নিয়ে কথা বলবো। তাহলে সমবৃত্তি অঙ্গের ক্ষেত্রে এখানে তিনটা ছবি দেখানো হচ্ছে, বাদুড়ের ডানা, পতঙ্গের ডানা, পাখির ডানা। এদের কিন্তু কাজ একই, অর্থাৎ বাদুড়ের ডানা, বাদুড় একটি স্তন্যপায়ী প্রাণী যেটা ওই প্রাণীকে উঠতে হেল্প করে। পতঙ্গের ডানা, যদিও এটা প্রজাপতির ডানা দেখানো হচ্ছে, তাহলে এটা ওকে উঠতে হেল্প করে। পাখির ডানা তো পাখিকে উঠতে হেল্প করবে। তাহলে এগুলোর গঠনগত মূল্যায়ন যদি তুমি করো তাহলে দেখবা যে এদের অভ্যন্তরীণ গঠন কিন্তু এক না, এক একটা এক এক রকম, এক এক ধরনের, বাট এদের কাজ কিন্তু একই। তাহলে যে অঙ্গগুলোর গঠন এবং উৎপত্তি ভিন্ন কিন্তু কাজ একই ধরনের, সেই অঙ্গগুলোকে আমরা বলি অ্যানালগাস অর্গান অথবা সমবৃত্তি অঙ্গ। উদাহরণ হিসাবে তুমি এই যে বাদুড় থেকে পাখির যে উদাহরণগুলো এখানে দেওয়া আছে এগুলোকে মেনশন করতে পারো। তাহলে এই জায়গাটা তুমি যদি একটু বিশ্লেষণ করে লিখতে পারো তাহলেই এটার অ্যান্সার হয়ে যাবে এবং এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আশা করছি তুমি এই পয়েন্টটা বুঝতে পেরেছো এবং পরীক্ষাতে সুন্দরভাবে লিখতে পারবা। এই বিবর্তনের সাপেক্ষে যে প্রমাণগুলো আমরা দাঁড় করাচ্ছি, অনেকগুলো প্রমাণ, আমরা চেষ্টা করব আজকে 50% শিখে ফেলার এবং তোমরা বাসায় পড়ে ফেলবা। এর পরের ক্লাসে আমরা চেষ্টা করব যে বাকিগুলো নিয়ে কথা বলতে, না হলে একসাথে সবগুলো আমি হয়তো বা পড়িয়ে দিতে পারবো এক ক্লাসে, কিন্তু তোমাদের বাসায় পড়াটা খুব জরুরি। পড়ার পর কোশ্চিন করবা, তারপরে আমি আবার ওই কোশ্চিনগুলো নিয়েও কিছুটা কথা বলে পরের ক্লাসে বাকি নিষ্ক্রিয় অঙ্গগুলো নিয়ে কথা বলবো। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং প্রশ্ন করবে। এখন আমরা যে অঙ্গগুলো নিয়ে বলবো এই অঙ্গগুলো খুব মজার, তুমি নিজেও জানো। সেটা হচ্ছে যে অঙ্গগুলো আমরা নিষ্ক্রিয় অঙ্গ বলি, অর্থাৎ আমাদের দেহে বিদ্যমান থাকে এই অঙ্গগুলো, কিন্তু এই অঙ্গগুলোকে আমরা মূলত কর্মক্ষম না, এক সময় কর্মক্ষম ছিল এখন না, এই বলেই ধরে নিই। যেমন প্রথম যে অঙ্গটার কথা বলছি সেটার নাম হচ্ছে চোখের নিকটেটিং ঝিল্লি, বাংলায় বলা হয় তৃতীয় চক্ষু পল্লব। বিজ্ঞানীদের ধারণা একসময় এটি সক্রিয় ছিল, পুরো চোখ জুড়ে বিস্তৃতি ছিল, কিন্তু বিবর্তনের কারণে এটা ক্ষয় হতে হতে চোখের কোণায় চলে এসেছে। এখনও তিমি মাছের এটা সক্রিয় আছে। তিমিকে যদিও মাছ বলছে, এটা একটি স্তন্যপায়ী প্রাণী, এটি পানিতে থাকে। লবণাক্ত পরিবেশ থেকে তার চোখকে রক্ষা করার জন্য এই অঙ্গটা বা তৃতীয় চক্ষু পল্লব বা থার্ড আই মেমব্রেন তার দেহে এখনও সক্রিয় আছে। বাট আমাদের যেহেতু বিবর্তন ঘটে গেছে, এখন অপত্য বংশধরদের মাঝে এটা ছোট অবস্থায় থাকবে, কারণ বিবর্তন মানেই হচ্ছে এমন একটি ফিক্সড পরিবর্তন যে পরিবর্তনটা জিনের মাধ্যমে পরবর্তী বংশধরে সঞ্চারিত হতে পারে। সেকেন্ড যে ছবিটা দেখাচ্ছে কানের পেশি, অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর কানের পেশি নড়াতে পারে, পেশিগুলোকে টান দিতে পারে, যেন কান নড়াতে পারে। গরু ছাগলের কথা চিন্তা করো, আমাদেরও কানে এরকম পেশি আছে, বাট ওই পেশিগুলোকে আমরা নড়াতে পারি না, ইউজ না করতে করতে নিষ্ক্রিয় অঙ্গে রূপান্তরিত হয়েছে। কানের পেশিও কিন্তু একটি নিষ্ক্রিয় অঙ্গ। এরপরে আসছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স সম্পর্কে একটু নতুন তথ্য বলি। রিসেন্টলি বিজ্ঞানীরা আবিষ্কার করেছে অ্যাপেন্ডিক্স কোনো নিষ্ক্রিয় অঙ্গ না। অ্যাপেন্ডিক্স মূলত আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করে এমন একটি অঙ্গ। খুবই বোনাফাইড জার্নালে এটা পাবলিশড হয়েছে এবং বিজ্ঞানীরা এখন বলছে যে অ্যাপেন্ডিক্স কাটা যাবে না। যাদের শরীরে অ্যাপেন্ডিক্স নেই তাদের ইমিউনিটি সিস্টেম 10 গুণ কম শক্তিশালী যাদের দেহে আছে তাদের তুলনায়। সুতরাং অ্যাপেন্ডিক্স কোনো পরিপাকতন্ত্রের অংশ না, যদিও এই বইতে পরিপাকতন্ত্রের অংশ হিসেবে আলোচনা করা হয়েছে। ইউনিভার্সিটি গেলে তোমরা লেটেস্ট তথ্যটা পাবা। সুতরাং অ্যাপেন্ডিক্স বিজ্ঞানীদের ধারণা একসময় পরিপাকে ভূমিকা পালন করত, কিন্তু বিবর্তনের কারণে এখন আর ওইটা পরিপাকে কোনো ভূমিকা পালন করে না। অ্যাপেন্ডিক্স ক্ষুদ্রান্তের পরে বৃহদন্ত্রের একটি অংশ সিকামের সঙ্গে লাগানো থাকে, যেহেতু এটি একটু নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে এখন পর্যন্ত এখানে দেখানো হচ্ছে, তোমরাও সেইভাবে আলোচনা করবে। একইভাবে স্যাক্রামের কথা বলতে পারো বা কক্সিসের কথা বলতে পারো।
এগুলো হচ্ছে ভার্টিব্রাল কলাম, এগুলো একীভূত হয়ে গেছে, ফিউজড হয়ে গেছে, যার ফলে আগে আমাদের যেখানে লেজ তৈরি হতো ওই জায়গাটায় লেজ তৈরির জন্য প্রয়োজনীয় প্রোটিনগুলো আর তৈরি হতে পারে না, যার ফলে আমাদের লেজও আর গঠিত হয় না। তাহলে এই কক্কিজ নিষ্ক্রিয় অঙ্গ হিসাবে আমাদের দেহে এখনও বর্তমান আছে। বাট এখন পর্যন্ত এইখানে যে প্রমাণটা বলা আছে, গাজী আজমল বলেছে যে হ্যাঁ কিছু কিছু মিউটেশনাল এই পরিবর্তনটা এখনও হয়, লেজ নিয়ে অনেক মানব শিশু ভূমিষ্ঠ হতে পারে, একটা গল্পের মতো দেওয়া আছে, যেটাকে তুমি ইচ্ছা করলে মেনশন করতে পারো। বাট আমাদের গায়ের লোম থেকে শুরু করে এই যে আমরা থার্ড আই মেমব্রেন, নিকটেটিন মেমব্রেনের কথা বললাম, এছাড়া আক্কেল মাড়ির কথা আছে, এছাড়াও আমরা আমাদের এই চিত্রে যে প্রদর্শিত অন্যান্য অঙ্গের কথা বলেছে এইগুলোকে পরীক্ষায় গুছিয়ে লিখতে পারি নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে, যে আমাদের শরীরে একসময় এগুলো সক্রিয় ছিল বাট বিবর্তনের কারণে এখন নিষ্ক্রিয় হয়ে গেছে এবং উত্তরাধিকার সূত্রেই ওই অঙ্গগুলো আমাদের শরীরে এখন আবার নিষ্ক্রিয় থাকে। ওকে, তাহলে আমরা গটা পড়ে ফেললাম নিষ্ক্রিয় অঙ্গ। আমরা পরের টপিক্সটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটাকে বলা হয় ভ্রূণতত্ত্বীয় প্রমাণ। এবং ভ্রূণতত্ত্বীয় প্রমাণ এইটার মাধ্যমে আমরা চেষ্টা করব যে আজকের ক্লাসটা শেষ করতে, এবং পরবর্তীতে আমরা বাকিগুলো নিয়ে কথা বলবো, কারণ এই প্রমাণগুলো একটু ডিটেল বলতে হয়, এজন্য ক্লাসের ডিউরেশনটা একটু বেড়ে যাবে। তোমাকে বুঝতে হলে কিন্তু তোমাকে আবার পড়তে হবে, বই লাইনগুলো পড়তে হবে, একটা বই না, আব্দুল আলিম এবং গাজী আজমল দুইটা বইয়েরই এই লাইনগুলো গল্পের মতো পড়তে হবে, তাহলে তুমি আমার কথাগুলো আরও ভালো বুঝতে পারবে। তাহলে ভ্রূণতত্ত্বীয় প্রমাণ নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছে। এর মধ্যে যে বিজ্ঞানীর কথা বলতে হয় ওনার নাম হচ্ছে কার্ল ভন বেয়ার। উনি ভ্রূণতত্ত্বীয় প্রমাণ হিসাবে সংক্ষিপ্ত আকারে বিভিন্ন ভ্রূণের অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীর বিভিন্ন শ্রেণীর ভ্রূণের ইতিহাস তুলে ধরেন তার গবেষণায়, এবং উনি সাদৃশ্যগুলো এবং বৈসাদৃশ্যগুলো উল্লেখ করেন। আমি ছবিগুলো যদি একটু বড় করি, তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাছের ক্ষেত্রে এই নিচের বরাবর, এটা আলাদা কিন্তু সেপারেট। স্যালামেন্ডারের এটা, কচ্ছপের এটা, মোরগের এটা, আমি দাগ টেনে দিলাম যাতে তুমি আরও ভালো বুঝতে পারো। এবং লাস্টেরটা হচ্ছে মানুষের স্তন্যপায়ী প্রাণী। তাহলে এটা ফিশ, এইগুলো হচ্ছে রেপটাইলস, তারপরে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ রেপটাইলসের পরে হচ্ছে এভিস, এবং সর্বশেষ হচ্ছে ম্যামালস। আমাদের কথা বলা হচ্ছে হোমোসেপিয়েন্স। দেখো প্রাইমারি স্টেজে একবারে ফার্স্ট স্টেজটা যদি তুমি দেখো, আমি আবার দাগ টেনে দিচ্ছি যাতে তুমি বুঝতে পারো, এগুলো আলাদা করে দিচ্ছি যাতে তোমার কাছে কনফিউশন না লাগে। প্রাইমারি স্টেজে সকল শ্রেণীর সদস্যগুলো কিন্তু আমরা দেখতে মোটামুটি একই রকম ছিলাম, কাছাকাছি। খেয়াল করে দেখো, হয়তো বা এখানে একটু কুসুমথলি আছে, যেটা ওই ভ্রূণের খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে, বাট আমাদের ক্ষেত্রে তো অমলার মাধ্যমে খাদ্য যায়। সেকেন্ড স্টেজে দেখো কিছুটা মনে হচ্ছে আমরা একটু আলাদা হয়ে গেছে, অল্প কিছু পরিমাণ। থার্ড স্টেজে আর একটু বেশি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। এবং ফাইনালি হয়তোবা আমরা স্তন্যপায়ীরা 38 সপ্তাহ বা 40 সপ্তাহ মায়ের গর্ভে থাকি, তখন আমরা ধীরে ধীরে আরও বেশি আলাদা হয়ে যাই। তাহলে ভ্রূণীয় প্রাইমারি স্টেজগুলো কিন্তু আমাদের একই রকম, বা তাদের ভ্রূণীয় ডেভেলপমেন্ট কিন্তু একই রকম। ওই যে জাইগোট হচ্ছে, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, তারপরে অর্গানোজেনেসিস হয়ে আমরা একটা পূর্ণাঙ্গ প্রাণী পেয়ে যাচ্ছি। তাহলে দেখো ভ্রূণের এই যে পার্থক্যটা আস্তে আস্তে হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে, এই স্টেজগুলো আস্তে আস্তে আমরা অ্যাডাল্টের দিকে যখন চলে যাচ্ছি তখন একজন আরেকজনের কাছ থেকে ভিন্ন হয়ে যাচ্ছি। এই জাতীয় প্রমাণটাকে আমরা ভ্রূণতত্ত্বীয় প্রমাণ বলি, যেটা এখানে ডিটেল লেখা আছে এবং পুনরাবৃত্তি মতবাদ দিয়ে এটাকে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। তুমি যদি এই জায়গাটা পড়ে ফেলো তাহলে আমার মনে হয় এটার অ্যান্সার করতে পারবা। এটা একটা স্বতন্ত্র কোশ্চেন হিসাবে পরীক্ষায় আসতে পারে, সুতরাং এই জায়গাটা পড়ে ফেলাটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি। তাহলে আমরা ভ্রূণতত্ত্বীয় প্রমাণটা শিখে ফেললাম, যেটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস। তার মানে তুমি ভ্রূণতত্ত্বীয় প্রমাণ, নিষ্ক্রিয় অঙ্গসমূহ, এটা একটা প্রমাণ হিসাবে শিখবা, সমসমস্ত সমবৃত্তি অঙ্গ হিসাবে শিখবা, এবং একইভাবে অঙ্গসংস্থানিক প্রমাণটা পড়ে ফেলবা। তাহলে আমরা 1 এবং 2 নম্বর পয়েন্টটা নিয়ে আলোচনা করেছি ডিটেল। তুমি বিবর্তনের প্রমাণের মধ্যে 1 এবং 2 নম্বর প্রমাণটা ভালো করে পড়বা। আমরা পরবর্তী ক্লাসে 3 থেকে 8 পর্যন্ত প্রমাণ, যেগুলো 3 নম্বরটা একটু বড় ডিটেল ব্যাখ্যা করতে হবে, আর 4, 5, 6, 7, 8 এগুলো খুবই অল্প কথায় শেষ করা যাবে। তাহলে আমরা নেক্সট ক্লাসে বাকি টপিকসগুলো নিয়ে আলোচনা করব। হোমওয়ার্কের জন্য প্রিভিয়াসলি আমি যখন গ্রুপে শেয়ার করেছি ভিডিওগুলো, আমি হোমওয়ার্ক প্রতিটার ক্ষেত্রে লিখে দিয়েছি। আমি জানি না তুমি কতটা সিরিয়াসলি এগুলো দেখছো,
বাট আমি খুব সিরিয়াস, আমার কাজের ব্যাপারে আমি খুব সচেতন, এবং তুমি জানো যে ক্লাসে বা যে কোনোভাবে আমি যখন তোমাকে কোনো ইনস্ট্রাকশন দিই, কোনো কমান্ড দিই, এটা আমার টিচার হিসাবে সেই কমান্ডের আউটপুটটা আমি নিতেই চাইবো। সুতরাং ওই জায়গাগুলো কিন্তু আমি সৎ থাকবো, এবং যে করেছে বা যে করেনি এই বিষয়গুলো কিন্তু আমি খেয়াল করব। হ্যাঁ, এবং এটার ক্ষেত্রে তুমি জানো যে কলেজের যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুসারেই আমরা আগাবো। কিন্তু তোমার কিছু বলার থাকলে তুমি এখনও বলতে পারো, তোমার কোনো সাবমিশনের জায়গা থাকলে যে তুমি করে দিতে পারো, সেক্ষেত্রে আমি হয়তো বা তোমাকে ওই সুযোগটা দিব। কিন্তু তুমি এগুলোতে যদি সিরিয়াস না হও, আমি যদি দেখতে থাকি যে ফ্রিকোয়েন্টলি তুমি এটা করছো না বা এগুলোকে তুমি গুরুত্ব দিচ্ছ না বা ভাবছো যে স্যার এগুলো বিবেচনা করবে না, তাহলে তুমি ভুল করছো। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থেকো। লম্বা একটা ক্লাস নিয়েছি, আশা করছি বুঝতে পেরেছো, যদিও খুব থিওরিটিক্যাল পার্ট। আমরা নেক্সট ক্লাসে বিবর্তন শেষ করে 3 নম্বর ক্লাসে আশা করছি যে তোমাদেরকে আমি জেনেটিক্সের বাকি টপিকসগুলো নিয়ে পড়াতে পারবো। ধন্যবাদ সবাইকে।